আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 5 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। ডাক্তার মহসিন কল দিয়েছিল, ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে। স্বামীর কথা শুনে লীনা বেগম কেঁদে ওঠে। সে যে ভয়টা পেয়েছে তাই হয়েছে না তো? আবার মাথা ঝাঁকুনি দেয়, না না এমন কিছু না। তড়িঘড়ি করে দুইজন বাসা থেকে বের হয়ে আসে। বাসার জামা কাপড় যা পরানো ছিল তা পরে বের হয়ে আসেন দুইজন। মাঝরাত, গুলশানের রাস্তা, মাঝে মাঝে কুকুর ডেকে উঠছে। ল্যাম্পপোস্টের আলোগুলো নিভে আসছে মনে হচ্ছে। দুইজন মানুষ এলোমেলো পায়ে হেঁটে চলেছে। দুশ্চিন্তায় বাসা থেকে গাড়ি আনতেও ভুলে গিয়েছে আজিম চৌধুরী। 10 মিনিট হাঁটার পর একটা অটো রিক্সা পেলে তাড়াহুড়া করে উঠে পড়ে দুইজন। বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে আমিন, মুখে ভাব খুব সিরিয়াস। তার পাশে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে রাতুল। তাদের দুজনের সামনে বসে আছে লারা, দাঁতের উপর দাঁত কষে যাচ্ছে। নীরবতা পালন করছে সবাই দাঁড়িয়ে। সকল নীরবতা ভেঙে নীলা বেগম আর আজিম চৌধুরী হুড়মুড়ি খেয়ে প্রবেশ করেন। মেয়েকে দেখে স্থির হলেন দুইজন। পরক্ষণে আশপাশ তাকালেন। আজিম চৌধুরী ভূ দুটা আড়াআড়ি করে তাকিয়ে আছে ডাক্তার মহসিনের দিকে। আপনার মেয়ের কুকীর্তির জন্য বসে আছে এখানে। কাজী ডেকেছি, এখনই বিয়ে দিব, আপনার জন্য বসেছিলাম। ডাক্তার মহসিন বসা থেকে দাঁড়িয়ে বলে ওঠে এই কথা। ডাক্তারের কথা শুনে ইয়ামিন আর রাতুলের কাছে আসে। ইয়ামিন সিরিয়াস হয়ে বলে ওঠে, সরি আঙ্কেল, আমাদের কিছু করার নেই। আপনার মেয়ে যা করেছে তার জন্য আমরাও লজ্জিত। আজিম চৌধুরী আর কোনো কথা বলেনি, চুপচাপ বুকে হাত দিয়ে বসে পড়েন। অপরদিকে লীনা বেগম ও ঝরে কান্না করে যাচ্ছেন। সবকিছু তাদের হাতের বাহিরে এখন। এখানে এত মানুষ, সবার একমত তাদের সাথে পেরে উঠবে না, তাই বিয়ে দিতে রাজি হয়েছেন তারা। আজিম চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার একমাত্র মেয়ে, তার বিয়ে হবে কিনা 59 বছরে একটা লোকের সাথে, তাও ভিক্ষা করে? তার কথা পূরণ কেটে রাতুল বলে ওঠে, আঙ্কেল, ভিক্ষা করে অনেক টাকা ইনকাম করে পার ডে। আজিম চৌধুরী কোটমোট করে তাকানো দেখে হেসে দেয় রাতুল। বিয়ের কাজ শেষ, মেয়েকে বাড়ি যেতে নিষেধ করেছেন। আজিম চৌধুরীর মান সম্মান সব ধূলিসাৎ করে দিয়েছে এই মেয়ে। মেয়েকে সে কোনো মতে বাড়িতে জায়গা দিবে না বলে বাড়ির দিকে পা বাড়ায় আজিম চৌধুরী। যাওয়ার আগে মেয়েকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন আজিম চৌধুরী। বাবা মা যাওয়ার দিকে তাকিয়ে চুল খামচে ধরে লারা। কি ভেবেছে আর কি হয়েছে? চুল খামচে নিচে বসে পড়ে। কেন পারছি না আমি আবরারের সাথে? আমি তো ওকে ভালোবাসতাম, ভালোবেসে পেতে চেয়েছি। ফোনের শব্দে উঠে দাঁড়ায়, হাতে মোবাইল নিয়ে মেসেজ চেক করে। লারা বেবি, 59 বছরের সুদর্শন যুবকের সাথে হেব্বি মানাবে, কংগ্রাচুলেশন। আমি না করেছিলাম আমার প্রাণ পাখির দিকে না তাকাতে, এর মাসুল তুমি মৃত্যুর আগ পর্যন্ত দিবি শালি। লারা কাপা কাপা হাতে টাইপ করে, এর থেকে ভালো তুমি আমাকে জেনে মেরে ফেলতে। আবরারের উত্তর আসে, মেরে পাপের পরিমাণ বাড়াতে চাই না, বিয়ে দিয়েছি সোয়াব হয়েছে। আবরারের মেসেজ দেখে লারা ধপ করে অজ্ঞান হয়ে পড়ে। বর্ষার মৌসুম চলছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় বিষণ্ণ মন নিয়ে জানালার পাশে বসে আছে আনায়া। হাত ছুঁয়ে দিচ্ছে বৃষ্টির পানিতে, হাত সরিয়ে গভীর চিন্তায় মগ্ন। আকাশের কালো মেঘের মতো মনটা বিষণ্ণতায় ভরে উঠেছে বারংবার। একাকিত্ব গ্রাস করেছে তাকে। মাথার এক পাশে হাত দিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে আনায়া। কারো স্পর্শে ঘোর কাটে। পিছন ফিরে দেখে আমজাদ চৌধুরীকে দেখে মলিন হাসে। আমজাদ চৌধুরী আনায়ার মাথায় হাত রাখেন। আমাকে মাফ করে দিস মা, আমার জন্য আজ তুই অবহেলিত। আমার উপর আস্থা রাখ মা, আর আমি ভুল করব না। ভালো একটা ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দেব। আমজাদ চৌধুরী নিচু সুরে কথাগুলো বলে চলে যায়। আমজাদ চৌধুরীর কথা শুনে আনায়া মলিন হাসে। চুপচাপ আগের মতো বসে আছে আনায়া। 15 মিনিট পর হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে ইয়ামিন আর রাতুল। তাদের দুইজনকে দেখে ভুকুসকে তাকিয়ে আছে আনায়া। আরে আম্মা, গরম গরম খবর আছে। রাতুল আনায়ার পাশে বসে বুঝাই। আনায়া রাতুলের কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। চিনি ছাড়া সর্বোচ্চ 59 বছরে কাক্কুকে বিয়ে করেছে। ইয়ামিন বলে ওঠে আনায়াকে। কি? আনায়া না বুঝার মতো করে বলে ওঠে, আরে আম্মা, লারা কাল রফিক কাক্কুর সাথে কোট খেয়ে বিয়ে করেছে। চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে আনায়া। কি শুনছে এটা? যাক, ভালোই হয়েছে বলে আনায়া উঠে পড়ে নিচে চলে যায় আয়েশা বেগমকে সাহায্য করতে। ইয়ামিন আর রাতুল বেরিয়ে পড়ে ছাতা মাথায় দিয়ে। আমজাদ চৌধুরী গম্ভীর মুখে বসে আছে রুমে। কিছু পেপার দেখছে অফিসের। মনোযোগ সহকারে পেপারগুলো দেখছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে, ধ্যান ভাঙে। ভুকুসকে ফোনের দিকে তাকায় আমজাদ। ছেলের নাম্বার দেখে অবাক। এই 9 বছরে একবারও তার ছেলে তার সাথে কথা বলেনি। আজ কল দিয়েছে দেখে কিছুটা অবাক হয়। তার সাথে ভালো লাগাও কাজ করে। কিছুক্ষণ সময় নিয়ে কলটা রিসিভ করে। নিজের বইয়ের প্রতি মায়া থাকলে আমার বইয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তাও করবা না। আমার বউকে আমার থেকে আলাদা করতে চাইলে আমি তোমাকে তোমার বইয়ের থেকে আলাদা করে দেব। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে কল কেটে দেয় আবরার। ফোন হাতে নিয়ে হতভঙ্গ হয়ে বসে আছে আমজাদ চৌধুরী। কোনো কিছু বলার সুযোগ পর্যন্ত দেয়নি এই ছেলে। তাকে হুমকি দিল তার ছেলে, ভেবে পাচ্ছে না। নীল ক্ষেতের জিলেপি খেতে বের হয়েছে দুই বন্ধু। দোকান বন্ধ থাকায় দুইজন হতাশ হয়ে হাঁটছে।
দুইজন এক ছাতার নিচে থাকায় দুইজনের ডান বাম ভিজে যায়। আধ ঘন্টা যাবৎ হেঁটেই চলছে, জনশূন্য নীরবতা রাস্তা, গাড়ি আনাগোনা নেই বললেই চলে। একটা দুটা গাড়ি, তাও যাত্রী সহ। দুইজন ছোট ছোট পায়ে আমেনা বেগমের বাড়ির সামনে আসেন। কলিং বেল চাপে 5 মিনিট পর আমেনা বেগম দরজা খুলে দাঁড়িয়ে আছে। কলিং বেল চাপে 5 মিনিট পর আমেনা বেগম দরজা খুলে দাঁড়িয়ে আছে। ভৌ দুইটা এক করে তাকিয়ে আছে ইয়ামিনার রাতুলের পানে। ভদ্র মহিলা রেগে আছেন না কি বোঝা যাচ্ছে না। এখানে কি? গম্ভীর কণ্ঠে বলে ওঠে আমেনা বেগম। আসলে আন্টি, থুক্কু আপু, আমরা বৃষ্টি ভিজে গিয়েছি, যদি একটু জায়গা দিতেন, বৃষ্টি কমলে চলে যাব। রাতুল অসহায় হয়ে বলে ওঠে। রাতুলের কথা শুনে আমেনা বেগম ভুকুসকে জিজ্ঞেস করে, আপু মানে? আপনি কত সুন্দর, সুইট, দেখে তো মনে হয় 20 বছর আপু, তাই আপু ডাকলাম। বিশ্বাস করেন আপু, আপনাকে দেখে মনে হয় সুইট 16। রাতুল হেসে বলে ওঠে। রাতুলের কথা শুনে ভদ্র মহিলা খুশি হয়, মুখে হাসি ঝিলিক দেখা যায়। দরজার পাশ থেকে সরে দাঁড়ায়, ভিতরে যেতে বলে ওঠে। ইয়ামিন আর রাতুল সুযোগে ভিতরে ঢুকে পড়ে। ইয়ামিন সোফায় বসে পড়ে। রাতুল ঘরটা খুঁটি খুঁটিয়ে দেখছে আর সৌন্দর্য প্রশংসা করছে। রাতুলের প্রশংসা শুনে আমিনা বেগম খুশিতে গদগদ হয়ে যায়। ড্রয়িং রুমটা তো অনেক সুন্দর, পরিপাটির সকল জিনিস অনেক শৌখিন, আপনার রুচি আছে বলতে হবে আপু। বেডরুমটাও মনে হয় আপনার মতো সুন্দর, তাই না? রাতুল পাশে তাকিয়ে বলে ওঠে, সামনে আমার বেডরুম, তোমরা দেখে আসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি, কেমন? ইয়ামিন বসা থেকে দাঁড়িয়ে বুলি ছাড়ে। মিস্টার সালমান বাসায় নেই? আমেনা বেগম বলে, না, উনি একটা কাজে বের হয়েছে। আমেনা বেগম কথাগুলো বলে রান্নাঘরের দিকে পা বাড়ায়। ইয়ামিন আর রাতুল এই সুযোগে বেডরুমে আর বাথরুমে তাদের কাজ শেষ করে ফেলে। 10 মিনিট পর আমেনা বেগমের আগমন ঘটে রুমে। আমেনা বেগমকে দেখে ইয়ামিন বলে ওঠে, আপনার বাসাটা আপনার মতো সুন্দর মিস আমেনা। আমেনা বেগম হেসে বলে, আমি মিসেস। উফ, সরি, আপনার সৌন্দর্যে আমি মুগ্ধ, তাই ভুলেই যাই আপনি যে বিবাহিত। রাতুল ইয়ামিনের কথা শুনে মুখ টিপে হেসে ওঠে। যে কাজে এসেছে সেই কাজ শেষ, তাই তারা বের হওয়ার জন্য তড়িঘড়ি করে। কিন্তু আমেনা বেগম ছাড়তে চায় না। হঠাৎ আবরারের কল আসে, ছেড়ে দেয় আমেনা বেগম। লন্ডনের প্রাচীন শহর সিটি অফ লন্ডনে তাই হাউস আবরার প্লেসে বসে আছে আবরার আর অমি। আবরার ফোনের দিকে তাকিয়ে আছে, পাশেই অমি ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। আবরার মিটমিট করে হাসছে, পাশে বসে আছে অমি। এতক্ষণ লক্ষ্য না করলেও এখন করছে, একটু পর পর হেসে উঠছে জোরে জোরে। অমি গভীর কণ্ঠে বলে ওঠে, কি দেখছিস? আবরার মুখটা গম্ভীর করে বলে ওঠে, সালমানের রোমান্স। ভাই, তুই শাশুড়ি বেডরুমটা ছাড়লি না। শাশুড়ি বেডরুমে ক্যামেরা লাগিয়েছিস। সুহান রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে ওঠে, আমার বইয়ের দিকে যে চোখ দিবে সেই চোখ আমি তুলে নেব, যে যাই হোক, বাপ আর বন্ধু। আবরার ফোনের দিকে দৃষ্টি রেখে বলে ওঠে। আবরারের কথা শুনে সুহানের ঘাড়ে কাটা দিয়ে ওঠে। সকাল সকাল মিশনের লেগে পড়েছে আনায়া। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে চলেছে, সেই ভোর থেকে এখন পর্যন্ত পায়নি। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে বিরক্ত হয়ে গেছে। সকল জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে রুমে, বই, খাতা, আলমারি, জামা কাপড়, বিছানার চাদর, বালিশ, ফুটের টপ, সোফার বালিশ, সবকিছু ফ্লোরে এলোমেলো হয়ে পড়ে আছে। ভোর 7টা থেকে খুঁজেই চলেছে, এখন 10টা। ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে। মারিয়া ভার্সিটির জন্য এসে দেখে রুমের অবস্থা, বড় বড় পা ফেলে রুমে ঢুকে। রুমের এই কি অবস্থা করছিস, কি খুঁজছিস? আনায়ার কাছে বসে প্রশ্ন করে মারিয়া। আসলে আমার মনে হয় উনি আমার রুমে ক্যামেরা লাগিয়েছে। শুকনো ঢুক গিলে বলে আনায়া। কে? মারিয়া ভুকুসকে প্রশ্ন করে। আবরার। উনি তো তোর হাজবেন্ড, সবকিছুর অধিকার আছে ওনার। তোকে নজরে রাতে চাইলে সমস্যা কি? এটা তো ভালো কাজ। বিরক্ত হয়ে বলে মারিয়া। আমি রাতে কি পরে ঘুমাই সব দেখে, কিভাবে কি করি সব বলে আমাকে। মাথাটা নিচ করে বলে আনায়া, হাজবেন্ডের সবকিছু দেখার অধিকার আছে ওনার। শুধু শুধু ফালতু চিন্তা না করে রুমটাকে মানুষ করাই, নয়তো বসে থাক। আনায়া মনটা খারাপ করে উঠে দাঁড়ায়। বিরক্তি করতে করতে মারিয়া কাজে সাহায্য করে। হঠাৎ ফোনের শব্দ ধ্যান ভাঙে, ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। মোবাইল হাতে নিয়ে দেখে মায়ের ফোন। এই বেলায় মায়ের ফোন দেখে ভুকুসকে। কোনো প্রয়োজন ছাড়া তো মা তাকে কল দেয় না, কি হয়েছে? কিছুটা সময় নিয়ে কলটা রিসিভ করে কথা বলে। 2 মিনিট কথা বলে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। আনায়ার দৌড়ে দেখে মারিয়াও রুম থেকে বেরিয়ে আসে। কিরে, কি হয়েছে? এভাবে কোথায় যাস? মারিয়া দৌড়ে আনার কাছে এসে প্রশ্ন করে। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি, দেখতে যেতে হবে, তুই বড় মাকে বলে দিস। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই বেরিয়ে আসে আনায়া। ড্রয়িং রুমে বসেছিল ইয়ামিন আর রাতুল। আনায়াকে এইভাবে দৌড়ে বের হতে দেখে রাতুল মারিয়াকে ডেকে ওঠে। এই ডায়রিয়া। নাক মুখ কুচকে তাকায় মারিয়া। আসলে নামটা আমার প্রাণপ্রিয় বন্ধু দিয়েছে, মুভি থেকে দেখেছে। রাতুল দাঁত কেলিয়ে বলে ওঠে। কটমট করে তাকাই ইয়ামিন। সিরিয়াস মুডেও তোর ড্রামা বন্ধ হবে না। আনায়ার কি হয়েছে? এইভাবে কোথায় গিয়েছে? ইয়ামিন গম্ভীর মুখে প্রশ্ন করে মারিয়াকে।
আনায়ার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে যাচ্ছে। মারিয়া নিচু সরে কথাগুলো বলে উপরে উঠে আসে। রাতুল ইয়ামিনকে ফিসফিস করে বলে ওঠে, বিয়ের আগেই বিধবা হয়ে যাবে বন্ধু। কথাটা শুনে ইয়ামিন কটমট করে তাকায়। ইয়ামিনে তাকানো দেখে দাঁত কিলিয়ে দেয় রাতুল। পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, তো দেখে নেবেন। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।